এ বাংলার মাটিতে বারবার প্রশ্ন উঠেছে, ও পুলিশ তুমি কার? প্রশ্ন তুলেছে আজ যারা সরকারে রয়েছে, তারা যখন বিরোধী ছিল তারা বলেছে যে পুলিশ নাকি দলদাস। আজ শাসক দল তৃণমূল যখন সরকারে, তখন সেই দলদাসের পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছে। পুলিশের মান ক্রমশ নিচের দিকে নামতে শুরু করেছে। যারা পুলিশ অফিসার রয়েছেন, যারা পুলিশটা পরিচালনা করেন, তারা বুকে একবার হাত দিয়ে বলুন তো, বগডুয়ের ঘটনা ঘটার পর আপনাদের মনে হয়নি কোথাও যেন মানুষকে সুরক্ষা দিতে গিয়ে আপনারা ব্যর্থ? হাঁসখালির ঘটনার পর বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন, আপনারা কি সুরক্ষা দিতে পেরেছেন সেই মেয়েটিকে? সন্দেশখালির ঘটনায় আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনারা কি আপনাদের দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য পালন করেছেন? না, ঘুরে কি করেছেন? বিরোধীদের আটকানো, 144 ধারা, ধরপাকড়, এমনকি সাংবাদিক গ্রেপ্তারও করেছেন। এই সন্তুমানকে গ্রেপ্তার করেছেন সন্দেশখালিতে। আজ যখন প্রধানমন্ত্রী কলকাতায় আসছে, সপ্তম দফা ভোটের আগে তনয়া কি ছবি উঠে আসছে? একদম একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে তুলে ধরি এই প্লাজমাতে, অর্থাৎ যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, এটা একটা টুইট, অর্থাৎ এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করা হয়েছে। সেই পোস্টটা কি? মূলত কলকাতা পুলিশের পক্ষ থেকে এই পোস্ট করা হয়েছে এবং এখানে একেবারে পরিষ্কার করে বলা হয়েছে যে মিটিং, মিছিল, ধর্ণা, জমায়েত করা যাবে না নির্দিষ্ট কোন সময়টায়। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সপ্তম দফা নির্বাচনের আগে তিনি বঙ্গে আসছেন নির্বাচনী প্রচারে, ঠিক সেই সময় 144 ধারা জারির সিদ্ধান্তের কথা জানানো হলো কলকাতা পুলিশের তরফ থেকে এবং সেখানে স্পেসিফিক করে বলা হয়েছে যে জনসাধারণের স্বার্থেই নাকি এই 144 ধারা জারি করা হয়েছে। মিটিং, মিছিল, জমায়েত কোনোটাই না। কোন জায়গায়? ধর্মতলা চত্বর এবং একই সঙ্গে ডোরিনা ক্রসিং, এই যে টোটাল চত্বরটা রয়েছে সেখানেই মূলত 144 ধারা জারি করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কলকাতা পুলিশের পক্ষ থেকে এই 144 ধারা জারি আচমকা কেন? যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন, এটা মানা যায় যে প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য সন্তু, মূলত এই নিরাপত্তার জন্য 144 ধারা জারি করা হয়েছে। কিন্তু তা 2 মাস ধরে। সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতা উত্তর আর কলকাতা দক্ষিণ। সেই দুটো কেন্দ্র নিয়ে শাসক দল কি ভয় পাচ্ছে, যার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে? আমরা পুলিশকে ব্যবহার করা হচ্ছে তার প্রমাণই এ রাজ্যের পুলিশ মন্ত্রী দিয়েছেন। তিনি বগডুয়ে দাঁড়িয়ে বলেছেন, আনারুল অর্থাৎ তৃণমূল নেতা পুলিশ ডাকেন। আসবো আলোচনায়, কিন্তু আমরা প্রথমে শোনানোর চেষ্টা করব এই ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ শান্তনু সেন তৃণমূলের পক্ষে কি বলছেন এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন, শুনব। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতা লন্ডন হবে না কেন? তো লন্ডন তো হয়নি, কাশ্মীর মোটামুটি হয়ে যাচ্ছে, মানে শ্রীনগর হয়ে যাচ্ছে মোটামুটি, আমরা দেখতে পাচ্ছি। এখন শ্রীনগরের এত টানা 2 মাস ধরে 144 ধারা থাকে না। পুলিশ যদিও বলছে রুটিন, কিন্তু এই রুটিন কি ধরনের রুটিন আমরা বুঝতে পারছি না। তো গত বছর কি এই রুটিন ছিল? তাহলে 21শে জুলাই কিভাবে হলো? তার মধ্যে অভিষেকের ধর্ণা কিভাবে হলো? তাহলে এই রুটিনের বিষয়টা কি আমরা এটা বুঝতে পারছি। পরিষ্কার কথা, এটা সকলের জানা দরকার যে এই ভিক্টোরিয়া হাউস বিধিবিভাগ এই চত্বরে 144 ধারা জারি থাকে এবং এটা প্রত্যেক 2 মাস অন্তর অন্তর অর্ডারটা রিমুভাল হয়। আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েল পরিষ্কারভাবে সেটা জানিয়েছেন। এটা একটা রুটিন অর্ডার, এটা নতুন কিছু না। এটার সাথে নির্বাচনী প্রচার, নরেন্দ্র মোদীর পদযাত্রা, শোভাযাত্রা কোনো কিছুরই রিলেশন নেই। চায়ের কাপে চুমুক দিতে দিতে মূলত এই বক্তব্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যা একেবারে স্পষ্ট রাজনৈতিক মহল কি বলছে। কিন্তু আরও একটা এক্স হ্যান্ডেলে যে বক্তব্য কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা একবার আপনাদের সামনে আমরা তুলে ধরি। অর্থাৎ এই যখন বিতর্ক শুরু হয়েছে যে আগামী 2 মাস কেন 144 ধারা জারি থাকবে, অত্যন্ত ব্যস্ততম জায়গা যেখানে প্রধানমন্ত্রী তিনি সভা করে যাচ্ছেন, কিন্তু তারপরেও কেন 144 ধারা জারি থাকছে এবং তা 60 থেকে 62 দিন। সেই বিতর্ক যখন রীতিমতন ঘোরপাক খাচ্ছে, তখন কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এটা নাকি নিয়মিত হয়ে থাকে। অর্থাৎ এই 144 ধারা নাকি জারি থাকে কোথায় কোথায়? ভিক্টোরিয়া হাউস এবং ডালহাউসিতে। ভিক্টোরিয়া হাউস এবং ডালহাউসিতে এই 144 ধারা নিয়মিত জারি থাকে বলেই কলকাতা পুলিশে জানাচ্ছে এবং তা প্রতি 2 মাস অন্তর। কিন্তু প্রশ্ন এখানে উঠে আসছে যে এই যে 2 মাস অন্তর নির্দেশ পুনর্বহাল করা হয়, তাহলে যখন 21শে জুলাইয়ের সভাটা হয় ঠিক সেই মুহূর্তে পুলিশের এই 144 ধারা আদৌ ঠিক সেই মুহূর্তে জারি থাকে তো এই এলাকায়? সন্তু, সেটাই তো সবথেকে বড় প্রশ্ন। নিশ্চয় এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি থেকে শুরু করে প্রত্যেকেই হয়তো যাবে কোর্টে, কিন্তু প্রশ্ন উঠছে
ও পুলিশ তুমি কার? প্রশ্ন কেন উঠবে না? কারণ পুলিশের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়। আপনি একটা পেন কিনুন, একটা বিস্কিটের প্যাকেট কিনুন, আপনি নুন কিনুন, চাল কিনুন, সেই ট্যাক্সের টাকা ঘুরে চলে যায় সরকারের কাছে এবং সরকার সেই টাকা থেকে এই পুলিশের বেতন দেয়। কিন্তু পুলিশকে আমাদের সুরক্ষা দিচ্ছে, পুলিশ আমাদের সুরক্ষা দিচ্ছে। যদি সুরক্ষা দিত তাহলে বগটুই হতো না, যদি সুরক্ষা দিত তাহলে সন্দেশখালী হতো না, যদি সুরক্ষা দিত তাহলে নিশ্চয়ই হাঁসখালি হতো না। পুলিশ তুমি কার? আসবো আলোচনায়। যারা রয়েছেন পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার, বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী। এবং আমার সঙ্গে সরাসরি কাঁদি থেকে থাকবেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। আমি আলোচনায় আসবো। আমি প্রথমে দেবব্রত বাবুকে দিয়ে শুরু করি। দেবব্রত বাবু, আমরা একাধিকবার হচ্ছে টেকের অনুষ্ঠানের রাস্তায় দাঁড়িয়ে বারবার প্রশ্ন করেছি, যখন পুলিশ চুলের মুঠি ধরে চাকরির প্রার্থীদের তুলে নিয়ে যায়, যে পুলিশ ঠিক কার? পুলিশ তুমি কার? আজ প্রশ্ন উঠছে, ও পুলিশ তুমি কার? দেবব্রত। পুলিশ কারো না, পুলিশ মানুষের। পুলিশ প্রশাসনের কাজ করে থাকে। আর আপনারা যেটা নিয়ে প্রসঙ্গ নিয়ে করছেন, এতে নতুনত্ব কিছু নেই। নতুনত্ব যেটা আছে, যেটা দিল্লির নেতাবাবুরা মাঝে মাঝেই আসেন, ডেলি প্যাসেঞ্জারি করেন, চলে যান, আর সারা বছর তাই তো দেখা যায় না। বাংলাটা কি দেশের বাইরে? না, নিশ্চয়ই, অবশ্যই আছে। শুনুন, যেটা আছে ডেলি প্যাসেঞ্জারি করেন। আর আপনারা যেটা বলছেন যে ওই 144 ধারা নিয়ে, এটা একদম সম্পূর্ণ রুটিন। এটা কোনো লুকোছাপার ব্যাপার নেই। কলকাতা পুলিশ তার ফেসবুক পেজে এটা জানিয়েও দিয়েছে। আর গত 3/1 একটা গেজেট বেরিয়েছিল, সেখানেও 2 মাসের জন্য এই 144 ধারা জারি হয়েছিল। ভূমিকায় আমি সন্তুষ্ট। 20-3-এও একটা গেজেট বেরিয়েছিল। আপনি কি পুলিশের ভূমিকায় সন্তুষ্ট? পুলিশের ভূমিকায় সন্তুষ্ট কি? মানুষ সন্তুষ্ট হবে, প্রশাসনের কাজ করছে, এবার আপনি ভেবে নিন, চোখ বন্ধ করে একবার ভাবুন, বগডুয়ে যেখানে আগুন জ্বলেছিল, সেই চারপাশে যদি আপনার একবার একটা বাড়ি হতো বা আপনি ওখানে থাকতেন, আপনি চোখ বন্ধ করে ভেবে নিন হাঁসখালির যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে আপনার যদি যোগাযোগ থাকতো, আপনি চোখ বন্ধ করে ভেবে নিন সন্দেশখালিতে আপনি থাকতেন কিন্তু তৃণমূল করতেন না, তাহলে আপনার কি অবস্থা হতো? পুলিশের ভূমিকা নিয়ে কি আপনি তখনই কথা বলতেন? ন্যারেটিভ কি দাদা? এটা ছবি, এটা বাংলার ছবি। আমি খুব আশঙ্কায় রয়েছি, জানেন তো, যে আমাদের নবপ্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম কি পাবে বাংলায়? পুলিশের রাজনৈতিকরণ। আপনারা প্রশ্ন তুলেছিলেন 2011-র আগে পর্যন্ত, 2011-র আগে পর্যন্ত আপনারা বলছেন পুলিশ দলদাস, আর 2011-এর ক্ষমতায় এসে পুলিশের মান আরো কমছে। কিন্তু পুলিশকে আপনারা বলছেন না তথ্য আছে কি? কোথায় তথ্য? অর্চনাদির কাছে নিশ্চয়ই রয়েছে। অর্চনাদি। বিনীত গোয়েল তুমি কার? পুলিশ হয়ে প্রশাসনের, সরকারের, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের? দুটো চটি না চাটলে তোমার এক্সটেনশনও হবে না, মাইনেও হবে না, প্রতিষ্ঠাও হবে না। তুমি নিজ স্বার্থে, নিজের পোস্টিং প্রমোশনের স্বার্থে, শাসকের মুখ্যমন্ত্রী দলের ভোটে ভয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছেন মারাত্মক, যে আগামী 4 তারিখের পরে কি হতে চলেছে। এই যেমন গতকাল ভোটে 8-8, এই যে পারফরমেন্স, তিনি নিজেকে ঢাকার জন্য প্রধানমন্ত্রীর যে অপ্রতিরোধ্য যে মানুষের জনপ্রিয়তা, সেটাকে করার জন্য 28 তারিখের আগে তিনি একটা কায়দা করে বন্ধ করে দেন। মেনে নিলাম কলকাতায় দাঙ্গা হতে পারে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করছেন যে কলকাতা শহর নিরাপদ নয়। তিনি 144 শহরে কিসের ভিত্তিতে করলেন? একটাই কারণ, আমাদের ভোট পদ্ধতি কলকাতায় 1 জানুয়ারি। কি করে মানুষ ভোট দেবেন? কি করে মানুষ ভোট দেবেন যদি 28 তারিখ থেকে কারফিউ থাকে? লাইনে যদি 200 জন থাকে, বুথের বাইরে যদি 50 জন থাকে, কারফিউ মানা হবে? হবে না। আর তার চেয়ে বড় কথা, আমরা দেখেছি প্রধানমন্ত্রীর র্যালি যেখানে হয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়। তাদের সব কিছু ভুলে নিয়ে তারা একবার দেখতে চায়, তাকে ছুতে চায়, তার কথা শুনতে চায়। আর সেই জিনিসটাকে ধামা চাপা দেবার জন্য বিনীত গোয়েলকে দিয়ে এই নিম্ন হাস্যকর প্রয়াস, এবং এটা বন্ধ করতে পারবে না। মানুষের চাহিদা, মানুষের ইচ্ছা। শুধু শহর কলকাতায় নয়, আমরা জেলার একাধিক উদাহরণ দিলাম যেখানে ঘটনা ঘটেছে, যেমন বগটুই, হাঁসখালি, আরো ঘটনা রয়েছে যেখানে বোমাবাজি, যেখানে বোমা বিস্ফোরণ ঘটেছে, সন্দেশখালি। কিন্তু গতকালের একটা ছবি দেখেছেন? গতকালে হিরণের সামনে যখন প্রায় 500 জন মানুষ, লুঙ্গি পরিহিত মানুষ, কুর্তা পরিহিত মানুষ, তারা লাঠি হাতে আগুন জ্বালিয়ে রাস্তায় দাপাদাপি করছেন, তখন পুলিশ কার্যত হাতে হাত রেখে মজা দেখছেন। আহা কি আনন্দ! এই ছবিটা দেখুন, ছবিটা দেখুন।
ছবিটা দেখুন, এই ছবিটা চলছে। দেবব্রত দা, আপনি নিশ্চয়ই বলবো, আপনি বলবো, দেখুন, বলবো। আগুন জ্বলছে রাস্তায়, 144 ধারা এখানেও জারি ছিল, আগুন জ্বলছে, দেখুন দাপাদাপি করছে। এরা কারা? এরা কারা? এত উচ্ছ্বাস নির্বাচন কিসে? কমিশনের আওতায় নির্বাচন পুলিশ রয়েছে, কমিশন, নির্বাচন পুলিশ কি কমিশন ব্যবস্থা কি নিয়েছে? করছে? নির্বাচন, কি করছে? শুনুন শুনুন, এক মিনিট, কেন্দ্রীয় বাহিনী বানিয়েছে, এখানে কি যুদ্ধ চলছে? এক মিনিট। আমার আন্ডারে পুরো দায়িত্ব, আমি আপনাকে দায়িত্ব দিয়েছি এলাকা ঠান্ডা করার, আপনি সেটা না করে হাতে হাত দিয়ে বসে আছেন, তাহলে দায়িত্বটা কার? ভুলটা কার? আপনার। ভুলটা আমার দায়িত্ব দিয়েছি, আমি দায়িত্ব পালনে ব্যর্থ। যা দায়িত্ব থাকে কেন্দ্রীয় বাহিনীর থাকে। আর কি বলছেন? পুলিশের থাকে না, তার মানে পুলিশের উপর ভরসাই তো নেই, তাই না? তার মানে পুলিশের উপর তো ভরসাই নেই, তাই না? এটাকে একদমই কিন্তু এখান থেকে আমার একটা একেবারে সোজা প্রশ্ন, পুলিশের কাজ কি আমাকে একটু বলবেন দেবব্রত বাবু? পুলিশের কাজ পুলিশ করছে, পুলিশ এখন না, পুলিশের কাজটা কি? শুনুন, পুলিশের কাজটা কি আমি একটু জানতে চাই। ধরুন আমি কিচ্ছু জানি না, আমি একেবারে সাধারণ মানুষ, আমি একটু জানতে চাইছি পুলিশের কাজ কি? নির্বাচন কমিশন যেভাবে ব্যবহার করবেন তারা সেইভাবে কাজ করবেন, যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে কাজ করবেন। পুলিশের নিজস্ব কাজ বলে কিছু নেই। পুলিশের নিজস্ব কোনো কাজ নেই? নির্বাচন কমিশনের আওতায় রয়েছে। না, সেটা তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বলছেন, কিন্তু পুলিশের কি আদৌ কোনো কাজ নেই? তবে আরো পরিষ্কার হয়ে যাবে, যখন হাসখালির ঘটনা ঘটেছিল তখন নির্বাচন কমিশন দায়িত্বে ছিল না, যখন বগটুই ঘটেছিল তখন নির্বাচন কমিশন দায়িত্বে ছিল না, সন্দেশখালীর যখন ঘটনা ঘটেছিল এসব দেখতে গেলে নির্বাচন আমাদের কমিশনের দায়িত্ব ছিল না, হাসপাতাল তখন পুলিশ কি করছিল? অনেক কিছু দেখতে হবে। তখন পুলিশ কি করছিল? উত্তর দেন। তখন পুলিশ কি করছিল? হাত গুটিয়ে বসেছিল? পুলিশ খিচুড়ি বিলি করার জন্য নয়, পুলিশ পুজোতে ঢাক বাজানোর জন্য নয়, পুলিশ সুরক্ষা দেওয়ার জন্য, আমার আপনার সুরক্ষা দেওয়ার জন্য। কি অর্চনা? দেখুন, যেভাবে এক শ্রেণীর মানুষকে লেলিয়ে দিয়ে যে অবস্থা পরিবেশের নষ্ট হচ্ছে, ভয় হচ্ছে করে যেগুলো করা হচ্ছে, গতকালকের ভোটে এত ভয় পেয়েছি যে আমি 8-এ 0 পাবো। তিনি সেটা লাগানোর জন্য মহিলাদের দিয়ে, আমাদের একজন ডাক্তার টুডু, তা মহিলাদের দিয়ে মাথি মেরে ইট ফাটিয়ে মাথা ফাটিয়ে দিল। না না, মাথা ফেটেছে, সিআইএসএফ দের মাথা ফেটেছে, এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির তলায় হিরণে শুয়ে পড়েছে। ভারতবর্ষের কোন রাজ্যে ভোটে এই চিত্র দেখা যায়? সিকিউরিটি, কোন রাজ্যে আপনারা পুলিশ এই কাজ করে? সিকিউরিটি পেয়েছেন, যারা সিআইএসএফ আমাদের দেশের সুরক্ষার জন্য, দেশের ভেতরে সুরক্ষার জন্য যারা কাজ করে, তাদের পর্যন্ত মাথা ফাটিয়ে দিচ্ছেন। আমি অর্চনা দিয়ে আসবো, তার আগে অনির্বাণদার কাছে আমি যাওয়ার চেষ্টা করি। অনির্বাণ বাবু, আপনার কি মনে হয় যে ও পুলিশ তুমি কার, পুলিশ দলদাস, এটা 2011 সালে এর আগে আমরা তৃণমূল নেত্রীর মুখে আমরা শুনতাম, তৃণমূল সুপ্রিমোর মুখে শুনতাম যে পুলিশ দলদাস হয়ে গেছে, দলদাস হয়ে গেছে। আজ পুলিশ কি করছে? 34 বছরের পুলিশ যদি এরকম নির্লজ্জ বেহায়া হয়ে যেত, তাহলে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে একবারও গ্রেপ্তার হননি, তার বিরুদ্ধে কোনো কেস হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, এখন এই রাজ্যে 21শে আইন চলছে, স্বেচ্ছাচার, যা খুশি তাই, একজন যা বলবে তিনিই হচ্ছেন আইন, তিনিই হচ্ছেন সংবিধান, তিনি গণতন্ত্রের রূপ, সবকিছু তিনি। এখন বিষয়টা হচ্ছে, সকালবেলায় দেবব্রত বাবু বললেন না পুলিশ মানুষের, ওটা এই সকালবেলায় উঠে দর্শকদের জন্য একটা কমিক রিলিফ হতে পারে। তো যাই হোক, এখন বিরোধীদের এটা 2011 থেকেই শুরু হয়েছিল, বিরোধীদের আটকানো থেকে শুরু করে, তাদের কেস দেওয়া থেকে শুরু করে, শেষ পর্যন্ত সাংবাদিকদেরকে পর্যন্ত আক্রান্ত হতে হয়েছে, এবং আপনার সঙ্গেও যে কি হয়েছে সেটাও আমরা জানি। এখন বিষয় হচ্ছে, এটা বলা হচ্ছে যে এখন পুলিশ নাকি নির্বাচন কমিশনের আন্ডার। ধরুন নির্বাচন কমিশন একটা দায়িত্ব দিল একটা জায়গায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা, তো সেখানটায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করার যে দায়িত্বটা নির্বাচন কমিশন দিল, সেই দায়িত্বটা পালন করার দায়িত্বটা কার? দায়িত্বটা পালন করার দায়িত্ব নিশ্চয়ই নির্বাচন কমিশনের পরের নয়, পুলিশের। সেখানে তারা ফেলিও, তাদের সামনে বাঁশ লাঠি নিয়ে তারা প্রার্থীকে, সে যে কোনো দলের প্রার্থী হতে পারে, তাকে আক্রমণ করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, রাস্তায় গুন্ডামি করা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পুলিশের কাজ হয়ে গেছে এখন এই তাদের মেরুদণ্ডটাকে খুলে নবান্নই তারা জমা দিয়েছে। কিন্তু পুলিশ এরকম দাঁড়িয়ে দেখবে কেন? সামনে তো আর সিনেমা চলছে না, সামনে তো সিনেমা চলছে না যে পুলিশ এরকম হাত জোর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে যা হচ্ছে ভাই আমাদের কোনো দরকার নেই। তাহলে সাধারণ মানুষের সুরক্ষাটা দেবে কারা? সাধারণ মানুষ তো ভয় পাচ্ছেন, দেবব্রত বাবুও বলছেন, বলুন। আমাকে বলছেন? হ্যাঁ বলছি তো, বলছি বানতলার পুলিশ নিয়ে একটু বলুন, আর চটি পুলিশ নিয়ে একটু বলুন,
আর নন্দীগ্রামের আরে আপনি গোটা 34 বছরের একটা দুটো বলুন না, কোনো শুনি না। 21শে জুলাই সাধারণ আপনি নির্লজ্জ বেহায়ার মতো কথা বলছেন। প্রতিবাদীদের ওপর গুলি আপনার বর্তমান পুলিশ কি করছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না? ঘটনা তো ভারতবর্ষের ইতিহাসে আপনি একটা সেনসিটিভ লোক, আপনি একটা সেনসিটিভ মানুষ মনে হচ্ছে। আপনি তো একটা বধির, অনুভূতিহীন, চোখের সামনে দেখতে পাচ্ছেন না। আপনার লজ্জা করা উচিত। একটা শব্দ আপনাদের মুখে নেই, কেন নেই? কি স্বার্থ? একটা অনুভূতিহীন মানুষ আপনারা। অনির্বাণ বাবু, অনির্বাণ বাবু, চটি পুলিশের কথা দেবুদা বলছে, কিন্তু আমরা চটি পুলিশ আবার এই জামানাতেও দেখেছি। আমরা যখন দেখতে পাচ্ছি কোলাঘাটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ গিয়েছে, সেখানেও চটি পরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোনো একটা সংস্থার কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন, আমি নাম নিতে চাইছি না, নামটা মুখ দিয়ে বেরিয়ে আসছিল, আমি কন্ট্রোল করলাম জাস্ট। তো সেই সংস্থার কর্মীরাও কিন্তু ভিডিওগ্রাফি করার জন্য বস্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে এই ছবিটা কেন? এটা কোন বাংলা? আমরা সত্যি খুব আতঙ্কিত। আমাদের প্রজন্মের কি হবে? আপনি নিশ্চয়ই দেখেছেন যে গত পঞ্চায়েত নির্বাচনে পুলিশ যাতে বিরোধীরা নমিনেশন দিতে না পারে সেই জন্য বাধা দিচ্ছে। এদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ থ্রেট করছে যে ভোটে দাঁড়ানো যাবে না। বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করার বড় অভিজ্ঞতা অর্চনাদির রয়েছে। অর্চনাদি বসিরহাটে কাজ করছে। অর্চনাদি প্রতিদিন আমাদের রিপাবলিক বাংলা এসে বলে যে এই জায়গায় দেখো পুলিশ এই করছে, এই জায়গায় এইভাবে কেস দিচ্ছে। অর্চনাদি ভালোভাবে বুঝতে পারছে। অর্চনাদি, আপনার কাছ থেকে শোনার চেষ্টা করবো। না, যে পুলিশকে একসময় মানে ইংল্যান্ডের স্কোয়াডের সঙ্গে তুলনা করা হতো, কলকাতা পুলিশ তাদের দক্ষতা বা কাজের জন্য, সেই পুলিশ আজকে আমরা যখন গ্রামে কাজ করি তারা সাধারণ মানুষের জন্য কোনো কাজের কথা ভাবেই না। আমি নিজে এসপি এসডিপিও ফোন করে যখন ডাকি যে আপনার বাইক বাহিনী, হুলো বাহিনী, এরকম রাতের বেলা 12টা 11টার সময় বহু ইমেইল, প্রতিদিন অল্টারনেট রাতে আমি মেইল করি যে এই অবস্থা হচ্ছে, আপনারা আসুন। পুলিশ আসা তো দূরস্থ, সিভিক ড্রেসে তৃণমূলের গুন্ডাগুলো, হারমাতগুলো সাথে দুটো সিভিক ভলেন্টিয়ার নিয়ে বাড়িতে গিয়ে ছবি তুলে সেগুলোকে আবার আইডেন্টিফাই করে যাতে তারা দিনের আলোতে বিজেপিটা না করে, বিজেপিকে ভোট না দেয়। একটা ত্রাস, আতঙ্ক, একটা ভয়ের পরিবেশ। আর এই আতঙ্ক, ত্রাসের পরিবেশ আর কতদিন থাকবে? শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে নয়, আমি নিজে 19শে ফেব্রুয়ারি পড়তে পড়তে বুঝেছিলাম যে এই রাজ্যের পুলিশ আসলে কার। টানতে টানতে আমাকে সন্দেশখালী ফেরি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালী থানায়। ঠিক তাই। আর এখান থেকেই প্রশ্নটা কিন্তু আজ এটাই উঠেছে চারডার ভোটে, যে মূলত পুলিশের ভূমিকাটা কি। সমাজে প্রচলিত কথা রয়েছে, বিপদে পড়লে এক ভগবান আমাদের রক্ষা করেন, দ্বিতীয় চিকিৎসক বা ডাক্তার আমাদের রক্ষা করেন এবং তৃতীয় পুলিশ। কিন্তু সেই পুলিশের বিরুদ্ধেই উঠছে ভুরি ভুরি অভিযোগ, পুলিশ নাকি তাদের কাজ করছে না। এমনকি যখন আমরা বিপদে পড়ি, তখন যখন পুলিশের দ্বারস্থ আমরা হই, তখনও গিয়ে একটাই অভিযোগ সামনে আসে যে পুলিশের কাছে যাওয়াটাই যেন কার্যত বৃথা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু একটা বিষয় এখানে আরও স্পষ্ট করি, এই যে নির্বাচন চলছে, মূলত নির্বাচনের সময় কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী বা এই সেন্ট্রাল ফোর্স নিয়ে বারংবার রাজ্য সরকার তারা মূলত কখনো রাজি ছিলেন না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নেতিবাচক কথা বলেছেন, অর্থাৎ কোনোভাবেই তারা চাইছিলেন না যে এই রাজ্যে নির্বাচনের সময় কার্যত সেন্ট্রাল ফোর্স আসুক। তারা আস্থা রাখছে, ভরসা রাখছে রাজ্য পুলিশের ওপর। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছি যে রাজ্য পুলিশের উপস্থিতিতে কিভাবে ব্যালট খেয়ে নেওয়া হয়েছে, কিভাবে ইভিএম নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে, কিভাবে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এইরকম হাজারো হাজারো অনেক কিছু। কিন্তু বিষয়টা একটা জায়গায়, শুধুমাত্র যে পঞ্চায়েত নির্বাচন তা নয়, এই লোকসভা নির্বাচনও আপনাদেরকে আমরা এটাও দেখিয়েছি গতকাল ঘাটালের কেশপুরে, যখন কার্যত ক্ষোভের আগুনে জ্বলছে সেই কেশপুর, সেখানে পুলিশ আধিকারিককে যখন বিজেপি প্রার্থী বারংবার প্রশ্ন করেন, একেবারে মুখে কুলো পেটেছে পুলিশ আধিকারিকরা। এমনকি রিপাবলিকের প্রতিনিধিও যখন প্রশ্ন করেছিল, ঠিক সেই মুহূর্তে কোনো উত্তর পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি। প্রথমে দেখাই সেই ছবি, তারপর আসবো আলোচনায়। আপনি পুলিশ অফিসার? থোড়া দেখো না, আপনি কে এখানে? হ্যাঁ, তো এখানে আপনার সামনে এত লোকের জমায়েত কেন? না না, লোকাল পুলিশ না, জমায়েত কেন? এত জমায়েত কেন? আপনি স্যার আপনি পুলিশ অফিসার নন? আপনি বললেন যে আপনি পুলিশ অফিসার নন, আপনি পুলিশ অফিসার নন, আপনি তো উর্দিতে রয়েছেন। কি বলছেন? আপনি পুলিশ অফিসার নন, আপনি উর্দিতে রয়েছেন। স্যার এক্সকিউজ মি, আপনি উর্দিতে রয়েছেন, আপনার গায়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ রয়েছে, আপনি বলছেন পুলিশ অফিসার নন ক্যামেরার সামনে? তাহলে সাধারণ ভোটাররা কিভাবে নিরাপদ মনে করবে আপনাকে দেখে?
তাহলে আপনি কে? তাহলে আপনি কে? আপনি যদি পুলিশ অফিসার না হন তাহলে আপনি কে? প্রতিবেদন তো আপনাদের সামনে তুলে ধরলাম। দেবব্রত বাবুর কাছে আসি। দেবব্রত বাবু কে ইনি? মানে দেখে কি মনে হচ্ছে, একেবারে সাদা চোখে দেখে কি মনে হচ্ছে? শুনুন, আবার বলছি, এখন পুলিশ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন। নির্বাচন কমিশন আপনি তো সেই একই রাস্তায় চলে যাচ্ছেন। আপনাকে যদি বলা হয় বাদিকে যান, আপনি ডান দিকে যাবেন। মানে এক কথা বলতে গেলে গরুর রচনা। যাই বলি হালকা কেন ওই ধার লাইন করেছে, ধার লাইনে উত্তর পাবো। আসবো, অর্চনা দিয়ে আসবো। আপনি একবার পরিষ্কার উত্তরটা আমায় দিন না, যে আপনার দেখে কি মনে হলো, তিনি কে হন? শুনুন, নির্বাচন কমিশন যেভাবে আবার নির্বাচন কমিশনে যাচ্ছেন, আপনি একবার পরিষ্কার উত্তরটা আমায় দিন। আপনি সবাই দিচ্ছি তো, ক্ষমতা রয়েছে, ক্ষমতার উনি যদি আধিকারিক, সমস্যা হয় ওনাকে সরিয়ে দেওয়া হোক। তিনি পুলিশ তো, আপনি মানছেন তো? ছবি দেখে মনে হচ্ছে তো পুলিশ? উর্দি পড়া রয়েছে, ব্যাচ পড়া রয়েছে, তাহলে নিশ্চয়ই পুলিশ। কথাটাকে বিকৃত করবেন না। আমি খালি একটাই প্রশ্ন করছি, একবারে সোজা প্রশ্ন আপনার কাছে, যে আপনার ছবিতে দেখে কি মনে হলো? তিনি সাধারণ মানুষ, তিনি একজন পুলিশ আধিকারিক, তিনি কি? আপনি বলেন নির্বাচন কমিশনের আবার কাছে চলে গেছেন। দায়িত্ব ওখানে ছিল, নিশ্চয়ই পালন করছেন উনি। নির্বাচন কমিশন যতটুকু দায়িত্ব দিয়েছিলেন, তাহলে আমাদের তো প্রশ্ন করতে হয় তিনি পালালেন কেন? আমি ওনার চেহারা, ইউনিফর্মে এমন সাজ, নাটক, মমতা বন্দ্যোপাধ্যায় নাটক চালাচ্ছে, একজন পুলিশ অফিসার দাঁড় করিয়ে দিয়েছে যাতে করে সাধারণ মানুষ ভয় পায়, তাদের ভোট কেন্দ্রে না যেতে পারে, ভোট না দিতে পারে, ছাপ্পা রিগিং চলতে পারে, গুন্ডাগর্দি চলতে পারে। সেই জায়গায় যখন মিডিয়া তাকে ধরছে, সে তখন চলে যাচ্ছে সুরসুর করে। কেন সুরসুর করে চলে যাচ্ছে? তার পরিচয় কেন দিতে পারছে না? তার আইডেন্টি কার্ড বার করে সে কেন দেখতে পাচ্ছে না যে এই দেখুন আমি পুলিশ, আমার এই ডিউটি? সে পালিয়ে গেল কেন? আপনাদের কোন জায়গাটায় সে পুলিশ নয়? তাহলে কি তাকে উর্দি ধরিয়ে ভোট কেন্দ্রে আপনারা চুরি করছিলেন? ভোট চুরি হাতে নাতে। আরে প্রার্থী তো ধমকাচ্ছেন, আপনার প্রার্থী হিরণ তো ধমকাচ্ছেন। দরকার অসুবিধে হলে নির্বাচন কমিশনকে জানান। দেবব্রত আসবো, শুধুমাত্র কেশপুর নয়, গতকাল আমরা দেখলাম মেদিনীপুরে যখন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, তিনিও বারংবার করে পুলিশকে প্রশ্ন করছেন, তিনি ঠিক পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছছেন, কিন্তু সেখানেও কিন্তু কোন রকমের কোনো উত্তর দিতে দেখা যায়নি সেই পুলিশ আধিকারিককে। কিন্তু এইরকম ছবি কেন ধরা পড়বে? অনির্বাণ বাবু আমাদের সঙ্গে রয়েছেন। এটাই কি তাহলে এই রাজ্যের ছবি হয়ে দাঁড়িয়েছে অনির্বাণ বাবু? পুলিশকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন পুলিশ কোনো রকমের কোনো উত্তর দিতে পারছে না, না তাদের কাছে উত্তরটা নেই, তার জন্য কোনো হাইকমান্ডের কোনো নির্দেশ আসবে, তারপর তিনি কোনো কথা বলতে পারবেন, এরকম কোনো বিষয় রয়েছে কি? দেখুন, পুলিশ এখন সেলফ আইডেন্টিটি বা আত্মপরিচয়টা হারিয়ে ফেলেছে। এরা নিজেই নিজেকে চিনতে পারছে না এরা কারা। এখন এই দেবব্রতবাবু বারবার একটা হাস্যকর কথা বলছেন যে নির্বাচন কমিশনের আন্ডার, নির্বাচন কমিশন একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা কে পালন করবে? আচ্ছা, উনি আরো একটা কথা বললেন, দায়িত্ব পালন না করতে পারলে সরিয়ে দেওয়া হোক। সরিয়ে দেওয়া হোক মানে সরানোর কথা তো পরে, আগে ওই মুহূর্তে যখন পরিস্থিতি উত্তাল একটা বিশেষ জায়গায়, তখন যদি আক্রমণ হয়, তখন যদি মৃত্যু হয়, তাহলে সেটা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এটা হচ্ছে কথা। আর নির্বাচন কমিশন কি মানে দায়িত্ব দিয়েছে ওই বাঁশ লাঠি নিয়ে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদের দায়িত্বটা একটু বলুন। সেটা এড়িয়ে যাচ্ছেন কেন? কেন্দ্রীয় বাহিনী কি করছে? অনির্বাণ বাবু এক মিনিট। দেবব্রত বাবু আপনি বলছেন, এক মিনিট অনির্বাণ বাবু, আমি সন্তু বলছি, এক মিনিট। আপনি বলছেন প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই নিয়ম তো ছিল, কিন্তু পুলিশ ঢুকে যাচ্ছে কেন এই কেন্দ্রের মধ্যে, ভোট কেন্দ্রের মধ্যে পুলিশ কেন ঢুকে যাচ্ছে? আমরা দুটো জায়গায়, 2 লোকসভা কেন্দ্র দেখেছি, এক মেদিনীপুর, 2 ঘাটাল, এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে পুলিশ ঢুকে যাচ্ছে কেন্দ্রের ভেতরে। এই ছবি কেন উঠে আসছে? আপনি বলছেন নির্বাচন কমিশনের হাতে পুরো দায়িত্ব, নির্বাচন কমিশন যা বলবে পুলিশ তাই করবে। নির্বাচন কমিশন বলেছিল এই ভোট কেন্দ্রের মধ্যে পুলিশকে ঢুকতে? উত্তর দিন। গত পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে দেবুদা উত্তর রয়েছে, কেন ঢুকে যাচ্ছে? শুনুন, এরকম কোনো নির্দেশ নেই যে ভোট কেন্দ্রে পুলিশ ঢুকতে পারবে। হ্যাঁ, নির্দেশ রয়েছে। কি বলছেন মশাই? কি বলছেন? নির্দেশ রয়েছে, ভোট কেন্দ্রে ঢুকতে পারবে না পুলিশ। কেন্দ্রীয় বাহিনী ছিল? আরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পুলিশ ঢুকেছে, তাদের কোনো দায়িত্ব? কলকাতা পুলিশ ঢুকেছে, তাদের কোনো দায়িত্ব? কি দায়িত্ব? না, আরে কি ভাই, 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বেড়াতে এসছে। অনির্বাণ বাবু আপনি মুচকি মুচকি হাসছেন, দেখতে পাচ্ছেন যে দেবব্রত বাবু বলছে আমি চুরি করেছি, ঠিক আছে, কিন্তু কেন আমাকে নিরাপত্তা রক্ষী আটকায়নি? বাড়ির লোক কেন রাত্রেবেলায় জেগে থাকেনি? আমি চুরি করেছি তাই?
মানে এরকম এক্সাম্পল দিচ্ছেন এইসব অভিযোগগুলো করে লাভ নেই। বিজেপি অভিযোগ না, গতকাল দেখেছি আমরা মেদিনীপুরে সেই ছবি, লাভ নেই। গতকাল মেদিনীপুরে সেই ছবি দেখা গিয়েছে। দেবব্রত বাবু, আপনি যদি টিভির পর্দায় গতকাল নজর রাখেন তাহলে পরে একেবারে স্পষ্ট মেদিনীপুরে সেই ছবি দেখা গিয়েছে এবং তারপরে অগ্নিমিত্রা পাল তিনি গিয়েছিলেন তাকে প্রশ্ন করতে, কিন্তু তিনি খালি ওই রুমালটা বার করে ঘামটাই মুছেছেন, আর কোনো উত্তর দেননি। অর্চনা দে, আমি নিজে সন্দেশখালীর মায়ে বোনেরা নির্যাতিতাদের সঙ্গে তাদের আন্দোলনে গিয়েছিলাম। সেখানে দূর থেকে একজন ভদ্রলোক এসে ছবি তুলছে, ভিড়ের মধ্যে মুখ যাচ্ছে। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করেছি আপনি কে? উনি বলেন আমি আইবির লোক। আই কার্ড দেখান। সে তখন ঘামছে দরদরিয়ে, ছেলেরা ঘিরে ফেলেছে। তারপরে আমি আইসিকে ফোন করি, তিনি তখন বলছেন তিনি দাঁড়িয়ে আছে, আপনার কি অসুবিধা? আপনার কি অসুবিধা? অসুবিধা মানে এটা ভিডিও রেকর্ডিং করছে, এটা নিয়ে আমি কোর্টে যাব এবং আমি মিডিয়াতে দেবো। আমার ছেলেরা আপনারা দেখিয়েছেন ধরে পিটিয়েছে, তখন বলছে ভিলেজের সোর্স ইনফরমার, তাদের কোনো ডেজিগনেশন নেই, তারা তৃণমূলের ক্যাডার, তারা প্রত্যেকটা দুর্নীতির ভেতর থেকে পুলিশকে ইনফর্ম করে, প্রয়োজনে বিরোধী দলের নেতাদের পিটিয়ে হাত পা গুটিয়ে দেয়, রাতের অন্ধকারে এসে উচ্চুতি করে, সমস্ত ইনফরমেশন নেয়। এই সিস্টেমে মমতা ব্যানার্জির পুলিশ চলছে। পুলিশে যত না লোক আছে তার 10 গুণ লোক ইনফরমার, টিএমসির ক্যাডার, এবং তারা মানুষকে অত্যাচার করে জোর করে ফটে জেতার চেষ্টা করছে। এর মধ্যে কোনো ভুল নেই, এটা প্রমাণিত বারবার। আপনি আরপিএফ ইউনিফর্মে রাতের অন্ধকারে বাড়ির দরজা ভেঙে ঢুকে যাওয়া কেস সন্দেশখালীতে আছে, মহিলাকে বাড়ি ভেঙে নির্যাতন করার কেস আমরা সিবিআই কে পাঠিয়েছি। আপনারা দেখবেন পর্দায় কি ধরনের অত্যাচার তৃণমূলের পুলিশ। বেশ, আমি তো আলোচনায় রয়েছে, কিন্তু সেই ছবিটা একবার দেখুন। দেবব্রত বাবু, আপনাকেই বরং দেখাই যে দেখুন মেদিনীপুরে সেখানে গতকালের নির্বাচন এবং সেখানে বিজেপি প্রার্থী তিনি কিভাবে যখন প্রশ্ন করছেন কলকাতা পুলিশকে, এবং সেই সময় তিনি কার্যত রুমাল বার করে ঘাম মুছছেন। একবার শোনাই আসবো। এখানে কি করছে কলকাতা পুলিশ? এখানে কি করছে? এখানে কি করছে? আপনি क्या किसको बोले बटन दबाने के लिए? বুথে ডিউটি, বুথের ভেতর ঢুকে আপনি বলবেন কোন বাটন টিপতে হবে? দেখুন মমতা ব্যানার্জির পুলিশকে দেখুন, বুথের ভেতর ঢুকে। क्या नाम है? মুখ দেখান। क्या नाम है आपका? नाम বুথের মধ্যে ঢুকে কোন বাটনে টিপতে হবে শেখাচ্ছেন? হ্যাঁ, কি নাম আছে? নাম কি আছে? बैच कोई नाम की क्या नाम है आपका? नाम बोलून, नामটা বলুন। আপনার কার্ড দেখান, আপনার নাম বলুন। আপনি পুলিশ, আপনার কার্ড দেখান, কার্ড দেখান। আপনি পুলিশ কিভাবে কি করে জানবেন? কার্ড দেখান, কার্ড নিয়ে আসুন। আপনি অথরিটিকে জানিয়েছেন? আরে অত ক্লোজে গেলে বাকিরা ভেতরে যাবেন না, বাইরে থাকবেন, ঠিক আছে? 26-এর আগে আমাদের সরকার আসছে, আপনাকে আমি নোট করে রাখলাম, সাবধানে থাকবেন। দেবব্রত বাবু, সেই ছবিটা দেখালাম যেখানে পুলিশ আধিকারিককে বারংবার প্রশ্ন করা হয়েছে, কিন্তু তিনি আমতা করছিলেন, কোনো উত্তর দিতে গিয়ে। আচ্ছা, একটা বিষয় এখান থেকে বলুন তো, আমি তো একজন সাংবাদিক, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার পেশা কি, আমি তো বলবো আমি সাংবাদিক, আমার নাম কি, সেটাও আমি বলবো, আমি তো নিশ্চয়ই ভয় পাবো না, আমতা করবো না। তাহলে এই ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলো কেন? ওখানে প্রশ্ন করেননি, উনি দেখা যাচ্ছে ধমকাচ্ছেন একজন নাম জিজ্ঞাসা করাতেও তো নাম বলতে পারছেন না, কেন? পরিচয়টা দিতে সমস্যাটা কোথায়? তিনি তো দেশের স্বার্থে গিয়েছেন। পুলিশ মনে করুন ঢুকেছে, আপনার কথা মেনে নিলাম, সেখানে তো প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা কি করছে? বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী আর ওখানে কোনো একজন পুলিশ অবশ্যই রয়েছে। একটু ক্ল্যারিফাই করবার দরকার আছে, সেখানে প্রিসাইডিং অফিসার রয়েছে, তারও তো নির্বাচন কমিশন জানানো উচিত পুলিশ ঢুকছে। সবই চামচা। সিবিআই কাদের দলদাস, ইডি কাদের দলদাস, আইটি কাদের দলদাস, জায়গা রেখেছে, এগুলো বলুন। জায়গা তো আপনারা রাখেননি। যে প্রতিবাদ করবে এই পুলিশটা মিথ্যা পুলিশ, সেই মাস্টার সেই স্কুলে চাকরি করতে পারবে? আপনি আমায় বলুন, যে শিক্ষা জেলের ভেতরে কোটি কোটি টাকার দুর্নীতি, সেখানে একটা শিক্ষক থাকবে, প্রিসাইডিং অফিসার, আপনারা দেখাচ্ছেন দুর্নীতির আখড়া। আপনারা অভিযোগ করতে পারেন, 1000 কোম্পানি পাঠাতে পারেন, এখানে তো যুদ্ধ চলছে না। এই করে দিবেন না,
ব্যাপারটা হচ্ছে দিনের শেষে আপনারা এমন হারবেন ভয়ে লজ্জায় আপনারা এই বেশ, এই ভয়ের কথা যখন আসছে তখন আমি একটু অনির্বাণ বাবুর কাছেও যাবো। অনির্বাণ বাবু, এই যে প্রধানমন্ত্রী আসা, যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম আজকের এই 4টার ভোটটা, প্রধানমন্ত্রীর বঙ্গ সফর নির্বাচনী প্রচারে তিনি আসছেন আগামী 28 তারিখে, যেমনটা অর্চনা দিও কিছুক্ষণ আগে বলছিলেন। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে একটা জায়গায় যে আচমকা কেন 2 মাসের জন্যই 144 ধারা জারি করতে হলো, প্রয়োজনীয়তা ঠিক কোন জায়গায়? নাকি শাসক দলে কোনো একটা ভয় রয়েছে, কোনো অশান্তি হতে পারে বা অশান্ত পরিস্থিতি তৈরি হতে পারে যে কারণের জন্য এই 144 ধারা জারি করা হয়েছে, এরকম কি কোনো বিষয় আপনার মনে হচ্ছে? দেখুন, শাসক দল বুঝে গিয়েছে এই নির্বাচনে ওদের বিপর্যয় অনিবার্য। এখন মানুষের সঙ্গে যখন শাসক দলের জীবন্ত সম্পর্ক নষ্ট হয়ে যায়, কি উত্থান অনিবার্য? তখন এরা এদের অস্তিত্ব সম্পর্কে সন্দেহান। আমাদের কি উত্থান হচ্ছে? তখন যে কোনো প্রকার সংবিধানের কোনো ব্যাপারই নেই, সংবিধানকে ভায়োলেট করে যে কোনো প্রকারে তাদেরকে ক্ষমতা ধরে রাখতে হবে, এটা তাদের লক্ষ্য হয়ে যায়। তারপরে তারা স্বেচ্ছাচারী হয়ে ওঠে, স্বৈরাচারী হয়ে ওঠে। এটা তাদের একদিকে ভয় কাজ করছে ভয়ঙ্কর ভাবে, মানে তাদের যে অবস্থায় নির্বাচনে হয়েছে, মানে একটা আশঙ্কা থাকছে কিছু হতে পারে এরকম একটা আশঙ্কা থাকছে যে এই কারণের জন্য 144 ধারা জারি, এমনটাই মনে করছেন? একদম ভয়, এবং তারা বুঝতে পারছে তাদের বিপর্যয় নির্বাচন অনিবার্য। যেমন করে তাদের ক্ষমতাটাকে ধরে রাখার জন্য দেবব্রত বাবু বিভ্রান্ত করছেন। একেবারে স্পেসিফিক প্রশ্ন আমার ছিল, আসবো। বেশ, অর্চনা দি, পৃথিবীর ইতিহাসে কেউ শোনেনি যে একটা পার্লামেন্টারি ইলেকশনের আগে একটা A1 সিটিতে, যেখানে পুলিশ, তার আইবি, ইন্টেলিজেন্স, সিবিআই, সিআইডি, সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেখানে 144 করে মানুষের যাওয়া আসাকে বন্ধ করা, ভোটদান পদ্ধতি থেকে বিরত করা, প্রধানমন্ত্রীর র্যালি থেকে বিরত করা, এই যে ছোট টেন্ডেন্সি, তৃণমূল সরকারের নগ্নতা যেটা প্রকাশ পাচ্ছে, মানুষ দেখছে কিভাবে ঠেকানো যাবে, বিজেপিকে কিভাবে প্রতিরোধ করা যাবে, তার জন্য কৌশল, তার জন্য যা কিছু প্রয়োজন, যত নিচে নামা প্রয়োজন সব। বেশ, একেবারে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমি আলোচনা একেবারে শেষ করবো, কারণ সময় নেই। আমার প্রশ্নটা শুনুন আগে, আমি আগে করি। প্রশ্নটা একটা জায়গাতেই, যে এই যে 28 তারিখ থেকে আপনাদের 144 ধারা জারি করা হচ্ছে, কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি সামনে আনা হয়েছে, এবং তা থাকছে হচ্ছে 26শে জুলাই পর্যন্ত। তাহলে 21শে জুলাই সমাবেশ কি হবে না? কারণ ওই 144 ধারা যেখানে জারি করা হচ্ছে সেখানেই তো সমাবেশটা হয়। সেটা তো সময় বলবে। সময় বলবে বলতে বিজেপি কি এর আগে ধর্মতলায় সভা করেনি? সময় খুব কম, তাহলে 21শে জুলাই হচ্ছে না, সভাস্থল বা সভামঞ্চ সেখানে তাহলে হচ্ছে না, জমায়েত হবে না। অর্চনা দি প্লিজ, আমি একটুখানি শুনবো একেবারে শেষ প্রশ্ন, যেহেতু বাংলার মানুষ দেখছে না, আপনি বলুন না 26 তারিখ পর্যন্ত তো সেখানে 144 ধারা জারি রয়েছে, তাহলে 21শে জুলাই সেখানে সভামঞ্চ বাঁধবে না? দেখা যাবে 21 জুলাই আসুক, দেখা যাবে। মানে আপনাদের কাছে সেই ইনফরমেশন নেই, মানে ওই একদিনের জন্য তাহলে 144 ধারা উঠিয়ে নেওয়া হতে পারে, এমনই কি বিষয়? যাই হোক, এটা নিয়ে আমাদের আলোচনা তো চলছিল, এবং 144 ধারা জারি করা শুধু না, একই সঙ্গে 2 মাস কেন 144 ধারা জারি করা হচ্ছে, এবং সেটা নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন আমাদের শাসক দলের পক্ষ থেকে যিনি অতিথি এসেছেন তার কাছে কিন্তু কোনো রকমের কোনো উত্তর, কোনো সদুত্তর নেই। সেটা বলছেন তিনি সবটাই সময় বলবে, অর্থাৎ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সন্তোষ, তনয়া, পুলিশ মানুষের জন্য কাজ করবে এটাই স্বাভাবিক, কিন্তু তৎকালীন বিরোধী নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে পর্যন্ত তিনি বলছেন যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, কিন্তু আমরা এখন দেখি বগডোয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন আনারুল পুলিশ ডাকেনি, অর্থাৎ তৃণমূল নেতা পুলিশ ডাকে। এইটা সত্যিই দুঃখের, এটা সত্যি কোথাও যেন প্রশ্ন তুলে দিচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও। আর এই জায়গা থেকে আজ 4টা ভোট আমরা শেষ করছি, আবারও আগামীকাল দেখা হচ্ছে ঠিক সকাল 8টায় 4টা ভোট নিয়ে। আপনার স্বার্থে আপনার কণ্ঠস্বরে প্রশ্ন করব বুক চিতিয়ে চোখের চোখে।